স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিশিল থেকে। সাথে আছে আমি শামীম জাহিদ। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. চলতি অর্থবছরের প্রথম মাসে কমে গেছে রপ্তানির পরিমাণ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় জুলাই রপ্তানি কমেছে 1.37%। লক্ষ্যমাত্রায় অর্জিত হয়নি অর্থবছরের প্রথম মাসে। অর্থবছর শুরুতেই রপ্তানি কমায় শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ আমরা আলোচনা করব রপ্তানি আয় নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সাবেক সভাপতি আনোয়ার আলম চৌধুরী পারভেজ এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো মঞ্জুর হোসেন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রাজনৈতিক অস্থিরতা, পোশাক খাতে নানা সংকটের পরেও অনেক দিন ধরেই ইতিবাচক ধারায় রয়েছে রপ্তানি আয়। তবে চলতি অর্থবছরের প্রথম মাসে কমে গেছে রপ্তানির পরিমাণ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী আগের অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমেছে 1.37%। জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দুভাগ কম হয়েছে রপ্তানি আয়। তবে অর্থবছর শেষে রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি আসবে বলে আশা করছে ইপিবি। জুলাই মাস হিসাবে এটাকে এত গুরুত্ব সহকারে দেখার বিষয় নেই, তবে 2983 মিলিয়ন অবশ্যই আমরা বলবো যে একটা ভালো এক্সপোর্ট আয়। সুতরাং আমরা আশা করছি যে এটা পরবর্তী মাসগুলোতে আরও বেড়ে যাবে এবং আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট অনুযায়ী সেটা আমরা এক্সপোর্ট আয় করতে পারব। নিট পোশাকের রপ্তানি আয় সামান্য বাড়লেও জুলাইয়ে কমে গেছে ওভেন পোশাকের রপ্তানি। জুলাই মাসে নিট ও ওভেন পোশাক থেকে প্রায় $2.5 বিলিয়ন রপ্তানি আয় এসেছে। অর্থবছরের শুরুতে রপ্তানি কম হওয়ায় শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। নেগেটিভ সাইন তো অবশ্যই ক্যারি করবে, কারণ আপনার যখনই একটা আপনার থাকে না, আপনার গ্রোথ থাকে না, তখনই তো এটা অবশ্যই একটা ভীতির কারণ, একটা শঙ্কার কারণ হয়ে ওঠে। তবে আমরা সকলে মিলে চেষ্টা করব যাতে এইটাকে আমরা কাটিয়ে উঠতে পারি। অন্যান্য পণ্যের মধ্যে হিমায়িত খাদ্য ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে। অন্যদিকে কমেছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা, যেমন আনোয়ার আলম চৌধুরী পারভেজ এবং যেন মঞ্জুর হোসেন। আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জনাব চৌধুরী, আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে জুলাই মাসের রপ্তানি আয় কমেছে। তার প্রধান কারণ বলা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা ছিল এবং শিল্প খাতের যে দুর্ঘটনা ঘটেছিল এই দুটোকে মূল কারণ বলে দেখা হচ্ছে। আপনি কি একমত? কিছুটা আসলে আমরা যদি আমাদের এক্সপোর্ট ফিগারগুলি দেখি, হ্যাঁ, জুলাই মাসে হওয়ার কথা ছিল $3 বিলিয়ন টোটাল এক্সপোর্ট বাংলাদেশে। রাইট। সেখানে কমেছে হলো 1.37%। কিন্তু এই 3 বিলিয়নের 84% হলো গার্মেন্টস সেক্টর। আচ্ছা, ওখানে যদি একটু এফেক্ট হয় তো অটোমেটিক্যালি অন্যখানে কিন্তু এফেক্ট হবেই, কারণ আমাদের এক্সপোর্টের মেজর অংশ 84%। আর আমি যদি এখন টেক্সটাইল রিলেটেড বলি, যেমন টেরি টাওয়াল আর হোম টেক্সটাইল, তাহলে আপনি দেখবেন যে ইটস কামিং অ্যাবাউট 87%। হ্যাঁ, এটা বিরাট একটা অংশ। আমরা কিন্তু পুরো ডিপেন্ডেন্ট। এখন ওভেন সেক্টরে ড্রপ করেছে 4%, এবং এটা আমি কিন্তু এটাতে মোটেও আতঙ্কিত না। রাদার আমি কিন্তু এখানে পজিটিভনেস দেখি, এই সেন্সে যে রানা প্লাজার পরে যে ইন্সপেকশনগুলি চলছে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স মিলে, তাতে করে কাস্টমাররা এমনি কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে কোন ফ্যাক্টরিটা সেফটি সিকিউরিটি এনশিওর করতেছে আর না করতেছে। তারা যতক্ষণ পর্যন্ত টোটাল রেজাল্ট না পাবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ডিসিশন নিতে পারছে না কোন ফ্যাক্টরিতে অর্ডার দিবে আর অর্ডার দিবে না। এবং এরকম পরিস্থিতিতে আপনি এতগুলা বছর আমি যা দেখেছি যে আপনি যদি দেখেন 2013-তে এই ঘটনাগুলি ঘটলো, 2014-তে ইন্সপেকশনও চলছে, এবং তারপরেও কিন্তু গ্রোথ কিন্তু ঠিকই মেনটেন করা গেছে মোটামুটি কাছাকাছি। রাদার আমি যেটা আশঙ্কা করি এবং যেটা হওয়াটাই স্বাভাবিক, সেটা হলো যে এই বছর আনটিল ডিসেম্বর পর্যন্ত এক্সপোর্ট কিন্তু কমবেই, গার্মেন্টস সেক্টর এক্সপোর্ট কমবে, এবং কাস্টমাররা অপেক্ষা করবে যে ইন্সপেকশন রিপোর্টগুলি কি আসে। এবং ইন্সপেকশন রিপোর্ট আপনারা জানেন যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স ওরা দুজনেই কিন্তু বলেছে যে তারা বাই সেপ্টেম্বরের মধ্যে তারা শেষ করবে, এবং
যে ট্রাইপ্যাট্রিয়েট যেই আমাদের যে অ্যাকশন প্ল্যান কমিটি আছে এখানে আইএলও রিলেটেড, তারা বলেছে যে তারা অক্টোবর নভেম্বর, সো ডিসেম্বরে গিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে ফ্যাক্টরিগুলির স্ট্যাটাসগুলি কি, এবং কাস্টমার তখন তার ডিসিশনগুলি নিতে সহজ হয়ে যাবে। এবং এরপরে ডিসেম্বরের পরে আমি প্রেডিক্ট করি সেটা হলো যে নেক্সট ইয়ারে হয়তো জুন জুলাই থেকে আপনারা দেখবেন যে আবার গ্রোথটা বাড়বে। ধন্যবাদ জনাব চৌধুরী আপনার এই আশাবাদ ব্যক্ত করার জন্য। জনাব হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে কথাটা বলা হচ্ছে বারবার যে এই যে রাজনৈতিক অসন্তুষ্ট সেই সময় গত বছরের এই সময়টা এবং এরপরে যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে দুর্ঘটনা ঘটে গেল রানা প্লাজা এবং তাজরিনের ঘটনা, এর একটা ইম্প্যাক্টের কারণে বলা হচ্ছে। জনাব চৌধুরী উদ্যোক্তা, উনি আশাবাদী এরপরে হয়তো ভালো হবেন। একজন অর্থনীতি হিসাবে আপনার কি মনে হচ্ছে এটা? আমার প্রথম কথা হলো যে শুধু একটা মাসের এক্সপোর্ট ফিগার দিয়ে, এই জুলাই মাসের দিয়ে আমি পুরো বছরের কোন হিসাব বা কিরকম প্রবৃদ্ধি হবে বোঝাটা খুব মুশকিল এই মুহূর্তে। কারণ আপনি যদি দেখেন গত বছরের জুলাই মাসে 2012-13 যেটা ছিল, ওইটা জুলাই মাসেও কিন্তু এক্সপোর্টের প্রবৃদ্ধি ছিল না, ঋণাত্মক, নেগেটিভ ছিল। ঠিক একইভাবে এই বছরে এসেও কিছুটা নেগেটিভ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, কিন্তু ওভারঅল পুরো বছর যদি শেষ না হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে টোটালি কেমন হবে। এখন আনোয়ার বারবার সাহেব যে কথা বলছেন তার সাথে আমি কিছুটা একমত, যে আমাদের পলিটিক্যাল যে ক্রাইসিসটা ছিল ওই সময় কিছুটা 3-4 মাস গিয়েছে গত বছর, তার একটা ইম্প্যাক্ট ইমিডিয়েটলি না পড়লেও তার পরবর্তীতে হয়তো কিছুটা পড়তে পারে। তারপরে রানা প্লাজার দুর্ঘটনাটা, তাজরিন ফ্যাশনের বিষয়গুলো যেগুলো নিয়ে অ্যালায়েন্স এবং অ্যাকর্ড যে ইন্সপেকশনটা চালাচ্ছে, তো সেখানে একটা ভালো দিক হলো যে এই পর্যন্ত অ্যালায়েন্স এবং অ্যাকর্ড যে ফ্যাক্টরিগুলো ইন্সপেক্ট করছে তার মধ্যে 2% মতো বলা হচ্ছে আমাদের। ইভেন আমরা বিআইডিএস থেকে, আমিও ওই স্টাডির সাথে ইনভলভ ছিলাম। রিসেন্টলি আমরা শ্রম মন্ত্রণালয়ের জন্য একটা ওয়ার্ক প্লেস সেফটির উপর একটা স্টাডি করেছি, এবং আমরাও বলছি যে যত খারাপ ভাবা হচ্ছে তত খারাপ না, কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো যদি রিপোর্টগুলো চলে আসে এবং জনসমক্ষে এবং সব জায়গায় স্টেক হোল্ডারদের কাছে চলে যায়, তাহলে এর ইম্প্যাক্টটা ওইভাবে অত নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। জনাব চৌধুরী, আপনি বলছিলেন যে এই সামনে যে একটা বছর পরে যখন নতুন করে বায়ার অর্ডার দিতে শুরু করবে তখন বাড়বে, এবং আমরাও দেখেছি যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের যে ইন্সপেকশন সেখানেও যে খুব খারাপ স্টেট আমরা দেখছি না। কিন্তু এইখানটা কি আসলে আমাদের থেমে থাকতে হবে, নাকি কমপ্লায়েন্স ইস্যুতে আর কিছু করণীয় আছে আমাদেরকে যদি আমরা এক্সপোর্ট বাড়াতে চাই? দেখেন, আসলে কমপ্লায়েন্সে কিন্তু তিনটা, এই কমপ্লেক্স আসলে নতুন কমপ্লেক্স হঠাৎ করে হয়েছে, যেমন বিল্ডিং শেয়ার বিল্ডিং করা যাবে না, সিকিউরিটিটা ইজ এ মেজর ইস্যু। কারণ বাংলাদেশে এরকম 1137 জন মারা গেছে, এটা পুরো পৃথিবীতে কিন্তু এটা একটা নেগেটিভ ইমেজ ক্যারি করে ফেলছে, এবং সবার একটা ধারণা হয়ে গেছে যে বাংলাদেশে বোধহয় কোনো বিল্ডিং আর সেফ না, এবং বাংলাদেশের সরকার থেকে আরম্ভ করে এন্টারপ্রেনার সবাই বোধহয় একটু কেয়ারলেস তাদের ফ্যাক্টরি বিল্ডিংগুলি করা আর সেফটি সিকিউরিটিগুলি এনশিওর করা। তাই এটার জন্য আমরাও রেসপন্সিবল, কারণ আমরা মিডিয়াতে যেইভাবে ফলাও করে আমরা এগুলি ঢালাওভাবে দেখাইছি, হ্যাঁ, যে তারপরে যে কমেন্টগুলি আসে তাতে কিন্তু পরিষ্কার ছিল যে সরকারের একটা কোঅর্ডিনেটেড এফোর্ট ছিল না, যে কে অ্যাপ্রুভাল দিবে আর কে বিল্ডিং এ না, মানে আসলে হয় কি, যখনই কোনো দেশে এ ধরনের জিনিস, কিন্তু আপনি আমেরিকাতেও দেখেছেন যে ইন্ডাস্ট্রি বিল্ডিং পড়ে যায়, কিন্তু ওরা কিন্তু ওই লাশ নিয়ে না এরকম কেউ দেখায় না কিন্তু কোনো মিডিয়াতে। আচ্ছা, আপনারা পৃথিবীর কোনো দেশে এই ধরনের জিনিসগুলি দেখবেন না। আমি কিন্তু বলতেছি না আপনি ইনফরমেশন দিবেন না, তারপরে সেটাকে আপনারা যেইভাবে দিনের পর দিন রেস্কিউ করা দেখাচ্ছেন, এটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা মানে সাইকোলজিক্যালি এফেক্ট করে। আমরা টুইন টাওয়ার আমরা পড়তে দেখছি, টুইন টাওয়ার আপনি দেখছেন কখনো কোনো কারো একটা লাশ কেউ দেখছে? কেউ কিন্তু দেখে নাই, কিন্তু দিস আর এ নেগেটিভ ইম্প্যাক্ট। দেন কি হয়েছে যে এরপরে দেখা গেল যে বাংলাদেশে টকশোগুলিতে সবাই যে বাংলাদেশের কোনো বিল্ডিংই সেফ না, যে যার মতন করে বিল্ডিং বানায়, ওনাররা কাউকে ধারে না। এই যে মেসেজগুলা, এই মেসেজগুলি কাস্টমারদের কনফিউজ করে। দেন গভর্নমেন্টের তরফ থেকে ডিআইটি যারা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, তারা এক ধরনের রাজুক যেটা, তারা এক ধরনের কমেন্ট করে তাদের অ্যাপ্রুভাল নেয় নিয়ে, আবার অ্যাপ্রুভাল অথরিটি মিনিস্ট্রি অফ লেবার আরেক ধরনের বলে, মিনিস্ট্রি অফ ফ্যাক্টরি আরেক ধরনের বলে, হয় কি কাস্টমার কনফিউজড হয়ে যায়। জনাব চৌধুরী, আমার ধন্যবাদ। আমাদের একটু বিরতি নিতে হবে, বিরতির পরে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটু বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. আজ আমরা আলোচনা করছি রপ্তানি আইনে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সাবেক সভাপতি আনোয়ার আলম চৌধুরী পারভেজ এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো মঞ্জুর হোসেন। জনাব হোসেন এবং জনাব চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছেন আরেকবার। জনাব হোসেন, আমরা বিরুদ্ধে যাবার আগে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে বাংলাদেশের গার্মেন্টসের সেক্টরের যে মূলত বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান অংশ, যে কারণে এই গার্মেন্টস সেক্টরে যেহেতু আমাদের রপ্তানি আয় কমে গেছে, ওভারঅল রপ্তানিতে আসলে আমাদের এই নেতিবাচক দিক দেখা যাচ্ছে। এখন গার্মেন্টসের পাশাপাশি আসলে আমাদের নন ট্রেডিশনাল কিছু আইটেমও আমাদেরকে রপ্তানি আয় বাড়াতে হবে বলছেন, অনেকেই বলছেন, এবং না হলে আমাদের এক্সপোর্ট বাস্কেট আসলে ডাইভার্সিফাইড হবে না। এই ক্ষেত্রে আসলে আমাদের কোন দিকে নজর দেওয়া উচিত, যাতে অনেকেই বলছেন, এবং না হলে আমাদের এক্সপোর্ট বাস্কেট আসলে ডাইভার্সিফাইড হবে না। এই ক্ষেত্রে আসলে আমাদের কোন দিকে নজর দেওয়া উচিত, যাতে ওভারঅল এক্সপোর্টের আমাদের বাস্কেটটা আসলে ডাইভার্সিফাইড হয়? এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটা নিয়ে আমরা সবসময় বলি যে একটা প্রোডাক্টের উপর যদি আমরা কনসেন্ট্রেট বেশি করি, যেটা হচ্ছে যে প্রায় 85%-এর মতো এখন হচ্ছে আমরা গার্মেন্টস প্রোডাক্টের উপর আমাদের এক্সপোর্ট নির্ভর করে, সেই ক্ষেত্রে এই রিস্কটা অলওয়েজ থেকে থাকে যে এই সেক্টরে কোনো একটা ঘটনা ঘটলে কিন্তু দেশের ওভারঅল এক্সপোর্ট কমে যাবে। যেটাকে আমরা বলি যে ডাইভার্সিফিকেশন যদি না হয়, তাহলে এক্সটার্নাল শক, ইন্টারনাল শক এগুলোর উপর একটা রিস্ক থেকে থাকে। সেই ক্ষেত্রে সরকার থেকে আপনার কিছু নন ট্র্যাডিশনাল আইটেমের প্রতি অনেকদিন যাবত ক্যাশ ইনসেন্টিভ দিয়ে আসা হচ্ছে, যেগুলোকে এনকারেজ করার জন্য, কিন্তু আমরা সেভাবে সেরকম কোনো মানে উন্নতি দেখতে পাই না আর কি। সেভাবে যেমন ধরেন এক্সপোর্ট গার্মেন্টস প্রোডাক্টগুলো আগে 75, 77 এরকম ছিল, এখন ওটা আরও বাড়ছে, মার্কেট আরও বেশি নিয়ে নিচ্ছে, যে তুলনায় আমাদের নন ট্র্যাডিশনাল এক্সপোর্টগুলো তেমনভাবে বাড়ছে না। এবারের এই মাসের এক্সপোর্ট কমার পিছনে কিছু অবদান আছে, যেমন কৃষি খাতের যেসব এক্সপোর্ট আইটেমগুলো ছিল সেগুলো কমেছে, জুট প্রোডাক্টসগুলো কমেছে, হোম টেক্সটাইল কিছুটা কমেছে। এগুলো নিয়ে বলা হচ্ছে এগুলোর একটা সমস্যা হচ্ছে যে আমাদের যে কৃষিজাত যে পণ্যগুলো বিদেশে মার্কেটে যায়, সেগুলোর একটা বড় সমস্যা হচ্ছে যে ওই সব দেশে যে স্ট্যান্ডার্ড এবং সার্টিফিকেশন, স্যানিটারি এন্ড ফাইটোস্যানিটারি যে স্ট্যান্ডার্ডগুলো আছে, সেগুলো আমরা সবসময় মেনে চলতে পারি না। হ্যাঁ, শ্রিম্প আছে বা মাছের, এগুলো কিছুটা হয়েছে, কিন্তু অন্যান্য নন ট্র্যাডিশনাল এক্সপোর্ট আইটেমগুলোর মধ্যে সেভাবে আমাদের দুর্বলতা রয়ে গেছে। আমাদের বিএসটিআই যেটা আছে সেটা, যেমন ইন্ডিয়ার মার্কেটে ওই সমস্যাটা হয়, যেমন বিএসটিআই এর সার্টিফিকেটকে তারা গ্রহণ করে না, তাদের দিল্লি থেকে করতে হয়, এই ধরনের সমস্যাগুলো রয়ে গেছে। তো এই দিক থেকে আমি মনে করি যে গার্মেন্টসের যে সমস্যাগুলো আছে সেগুলো কিছুটা নজর দেওয়া হয়েছে, এবং সেগুলো হয়তো আস্তে আস্তে আরও ওভারকাম হবে। তো অ্যাট দ্য সেম টাইম আমাদের উচিত নন ট্র্যাডিশনাল এবং যেসব আইটেম আছে এবং নতুন নতুন মার্কেট খোঁজা, মার্কেট অ্যাক্সেসের দিকে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আরও বেশি এফোর্ট দেওয়া প্রয়োজন। এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং যে ইনস্টিটিউটটাকে, এটাকে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। জনাব চৌধুরী, জনাব হোসেন বলছিলেন যে আরও নতুন মার্কেট খুঁজে দেখা দরকার। এই ক্ষেত্রে আমাদের গার্মেন্টস প্রোডাক্টের জন্য আমরা কি আসলে নতুন মার্কেট সামনে দেখতে পাচ্ছি? গার্মেন্টস সেক্টর তো অলরেডি ডাইভার্সিফিকেশনে চলে গেছে, ডিফারেন্ট কান্ট্রিতে এখন অনেক, আপনি যদি বলেন রাশিয়া থেকে আরম্ভ করে কোরিয়া, ইভেন কোরিয়া, মালয়েশিয়া, এইসব জায়গা, চায়না ইজ অলসো গ্রোয়িং, ওদিকে আবার ব্রাজিল, আর্জেন্টিনা, এইসব এদিকে কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করেন যে টোটাল লাস্ট ইয়ারে $24 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে, 24.5 বিলিয়ন, তার মধ্যে 3 বিলিয়ন কিন্তু নিউ মার্কেটে লঞ্চ করছে। আপনি যে প্রশ্নটা ওনাকে করেছেন যে অন্যান্য প্রোডাক্টে আসলে যে জিনিসগুলি বাংলাদেশের জন্য এখন দরকার হয়ে গেছে, সেটা হলো বেটার ট্রেনিং সেন্টার। কারণ আপনার ট্রেনিং সেন্টার যদি না থাকে, আপনি নতুন প্রোডাক্টগুলি মানুষকে জানতে হবে, শিখতে হবে যে কি কি প্রোডাক্ট অন্য দেশে আসলে যেতে পারে এবং আমাদের দেশে আর কি কি প্রোডাক্ট করা যায়। আমাদের কিন্তু ওই জায়গায় একটা ঘাটতি আছে। সেকেন্ড হলো ইনভেস্টমেন্ট। আমার দেশে কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট এখন কিন্তু আসা উচিত। আচ্ছা, হ্যাঁ, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলি যেখানে লেবার ইন্টেন্সিভ, আমাদের খুঁজে বের করে। লেদার ইন্ডাস্ট্রি আছে, লেদার ইন্ডাস্ট্রিকে আরো কিভাবে স্বয়ংক্রিয় করা যায়, আরো নতুন কনসেপ্ট কিভাবে ওদেরকে দেওয়া যায় যাতে করে দেয়ার এক্সপোর্ট হয়, কম্পিটিটিভ করতে পারা যায়। ইভেন আওয়ার কারেন্সি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে।
আজকে আপনি যদি দেখেন যে জুট আপনি ড্রপ করেছে, আপনি তাকায় দেখবেন যে ইন্ডিয়া কারেন্সি কিন্তু জুনের পরে আবারও 3% কিন্তু ডেপ্রিসিয়েট করেছে। তার মানে কি আচ্ছা। ও কিন্তু আমার একটা বড় কাস্টমার কিন্তু, Right. এবং ইন্ডিয়া এখন তার জন্য দাম বেশি পড়ে যাচ্ছে। সো ইন্ডিয়া রাদার আরো এক্সপোর্ট করে দিতেছে ওর কারেন্সি উইক হয়ে যাওয়াতে, কারণ সে কম্পিটিটিভ হচ্ছে আর আমি কিন্তু কম্পিটিটিভনেস হারাচ্ছি। গার্মেন্টস লাকিলি এই মানে অ্যাপ্রিসিয়েট, আমাদের কারেন্সি অ্যাপ্রিসিয়েট করার পরেও আমরা কিন্তু কম্পিট করে থাকতে পারছি বিকজ অফ দ্য জিএসপি ইজ ওয়ান অফ দ্য মেজর Reasons. ফ্যাক্টর রিজন। কালকে যখন ইন্ডিয়া জিএসপি পাবে ইউরোপিয়ান কমিশনে, কারণ ওরা কিন্তু অলরেডি বায়োলেটারালি পেয়ে যাচ্ছে, কিন্তু কাছাকাছি চলে আসছে, তখন কিন্তু আমার জন্য ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন। সো এক্সপোর্ট মার্কেটকে যখন কনসিডার করা হয় যে কোনো প্রোডাক্ট নিয়ে, তখন কিন্তু এই জিনিসগুলি ফ্যাক্টর করে। ইন্ডিয়া অনেক প্রোডাক্ট এক্সপোর্ট করে, ইভেন এয়ারফ্রেটে মাল পাঠাতে হয়, যেমন ভেজিটেবল প্রোডাক্ট আর এগ্রিকালচারাল প্রোডাক্ট। ওরা ফ্রেইটের উপরে I know that they have given until 30% পর্যন্ত সাবসিডি দেয়, দেন ক্যাশ ইনসেন্টিভ দেয়। আপনি কি দিচ্ছেন? আচ্ছা, আপনার ইন্ডিয়া কারেন্সির অবস্থা চিন্তা করেন, আপনার কারেন্সি স্ট্রং হচ্ছে আর ইন্ডিয়ার কারেন্সি উইক হচ্ছে। সো এই যে জিনিসগুলি, এগুলি কিন্তু আমাদের এখন নজরে নিয়ে আসা উচিত। Right. এবং দেন দ্য ল্যান্ডিং ইনভেস্টমেন্ট কস্ট কি, ওর ওখানে কিন্তু ল্যান্ডিং ইনভেস্টমেন্ট কস্ট অনেক কম কিন্তু এসব জায়গায়, যাতে করে তারা এক্সপোর্টকে বুস্ট আপ করতে পারে। আমার দেশে কিন্তু আমার দেশে সবকিছু একটা গদ বাঁধা ট্রেডিশনাল ওয়েতে আমরা চলছি, এবং আবার এক্সপেক্টও করতেছি যে এগুলি আমাদের এক্সপোর্ট হবে। আচ্ছা, সো আই থিঙ্ক দ্যাট আমাদের এখন এদিকে কিন্তু নজর দেওয়া অবশ্যই উচিত। ওয়ান বাস্কেটে থাকাটা একেবারে ঠিক না। is be risky। আর overall- আমি ফাইনালি একটা কথা বলতে চাই, আমি তখন কিন্তু মিডিয়াকে নিয়ে আমি কথা বলছি যে মিডিয়ার একটা নেগেটিভ ভূমিকা কিন্তু পালন করেছে। এখন মিডিয়া কি করা উচিত ছিল বা করা উচিত হ্যাঁ, টু কাম আপ ফাস্টার, সেটা হলো যে এই যে ইন্সপেকশনগুলি হচ্ছে এবং ইন্সপেকশনের যে পজিটিভ রিপোর্টগুলি আসছে, মাত্র 2% ওরা হ্যাঁ। ক্রিটিক্যাল এই রিপোর্টগুলো হচ্ছে। এই ইনফরমেশনগুলি হচ্ছে, কিন্তু হচ্ছে এই জনাব রিপোর্টগুলি কিন্তু পিরিয়ডিক্যালি ওদের দেওয়া উচিত, লোকালি এবং ইন্টারন্যাশনালি, যাতে করে কাস্টমার ক্যান রিয়েলাইজ ও ইন্সপেকশন তো বেশ ফাস্ট হচ্ছে, এবং আসলে তো বাংলাদেশের ফ্যাক্টরিগুলি ওরকম না, আসলে আসলে এগুলো হচ্ছে প্রবলেম না। মিডিয়া, আসলে মিডিয়ার দায়িত্ব হচ্ছে যারা এন্টারপ্রেনার তাদের কাছে সাহায্য পাওয়া। যখন কোনো ক্রাইসিস হয়, যেটা হয় যে কখনো আমরা দেখি যে ওই উন্নয়ন থেকে আমরা কখনো রেসপন্স পাই না, এটা একটা বড় কারণ অনেক সময় ভুল বোঝার জন্য। আমি আশা করি যে এন্টারপ্রেনাররাও এই দায়িত্ববোধ থেকে এগিয়ে আসবেন, তারা নিজেরা ব্রিফ করবেন যে আসলে কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন রিয়েলি। ধন্যবাদ। We are ready to serve you. Thank you. জনাব হোসেন, আমরা আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে জনাব চৌধুরী আরেকটা বিষয় কথা বলছেন যে আসলে ইনফ্রাস্ট্রাকচার কথা বলছিলেন, ইনফ্রাস্ট্রাকচার উনি এক্সচেঞ্জ রেটের কথাও বলছিলেন, এবং একসময় আমার যদি মনে পড়ে জনাব চৌধুরী একবার বলেছিলেন যে এক্সচেঞ্জ রেটের জন্য ডুয়াল রেট তৈরি করা যায়, সিস্টেম করা যায় কিনা। এগুলো কি আসলে আপনার কি মনে হয় যে শুধু এক্সচেঞ্জ রেটের কথা যদি আমরা বলি তাহলে তো আর একটা ইম্প্যাক্ট পড়বে আমাদের অর্থনীতিতে? সেখানেও তো আমরা তো আসলে অধিকাংশ জিনিস আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রেও তো একটা নেতিবাচক দিক আমি থাকতে পারে। এক্সচেঞ্জ রেটের কথা যেটা বলতে চাই, যদিও বা বলা হচ্ছে যে এটা ঠিক যে এক্সচেঞ্জ রেট এখন একটা অ্যাপ্রিসিয়েটিং ট্রেন্ডে আছে, Right. এবং সেই অ্যাপ্রিসিয়েটিং ট্রেন্ড থাকার সাথে কিন্তু ওভারঅল ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের সাথে জড়িত। এটা শুধুমাত্র যে একটা প্রোডাক্টের একটা সেক্টরের জন্য হচ্ছে তা না। রাইট। বর্তমানে বাংলাদেশ ব্যাংক যেভাবে ইন্টারভিন করছে, আসলে করার কথা না তাদের, না করলে এই রেটটা আরো অনেক অ্যাপ্রিসিয়েটেড হয়ে হয়তো 75 টাকায় চলে আসতো, আমরা যেটা বুঝি। হ্যাঁ, কারণ হচ্ছে একটা ইম্পোর্ট ডিমান্ড কমে গেছে, ইনভেস্টমেন্ট কমে গেছে দেশে, তার একটা বিভিন্ন কারণ আছে। সেগুলো হচ্ছে যে পলিটিক্যাল আনসার্টেনিটি, এক্সপেক্টেড যে সামনে কিছু হয় কিনা, এই জন্য ইনভেস্টমেন্ট অনেক কমে গেছে। Right. ব্যাংক ইন্টারেস্ট রেটটা অনেক হাই, যেটা আমার মনে হয় ওটা উনি বলেননি, ওটাও একটা বড় একটা কারণ, হ্যাঁ। যার কারণে তাদের কস্ট অফ প্রোডাকশন অনেকটা বেড়ে গেছে এবং তারা কম্পিটিটিভ হতে পারছেন না। তারপর আমি মনে করি এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টটা স্টিল ভেরি গুড। বাংলাদেশ ব্যাংক যেটা করছে at the cost of other sector, other issues, তারা এখনো 78-79 ধরে রাখছে, যেটা আমি মনে করি যে এক্সপোর্ট সেক্টরকে অনেকটা ইনসেন্টিভ দেওয়ার মতোই হচ্ছে। আসলে এটা এই লেভেলেও থাকার কথা না। আর ইনভেস্টমেন্টের সাথে তো ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেট, তারপরে পলিটিক্যাল সিচুয়েশন, এগুলো জড়িত, সেগুলো একদিনে বা রাতারাতি চেঞ্জ করা সম্ভব হবে না। তবে এটা ঠিক যে আমরা যদি কিছু প্রোডাক্টকে আগে থেকে আইডেন্টিফাই করি, অলরেডি করা হয়েছে, এবং তাদেরকে বুস্ট করার জন্য আমাদের আসলে ওই জিনিসগুলো শুধু চাইলেই আসলে সবকিছু হবে না। যেমন আস্তে আস্তে করতে হবে। ইনভেস্টমেন্ট, ট্রেনিং, এগুলো দেওয়ার পরেও মার্কেটে বহনযোগ্যতা যদি খুবই সংক্ষেপে নিয়ে আসতে আসলে আমরা গার্মেন্টসের পর কোন প্রোডাক্টে আমরা আসলে নজর দিতে পারি খুবই সংক্ষেপে? আপনি আগে চামড়া কথা বলেছেন, লেদার বলেছেন। লেদার সেক্টর, আচ্ছা, আপনার আইটি, আইটি, হ্যাঁ,
আইটি সেক্টর আছে, আপনার শিপ বিল্ডিং আছে, আপনার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ, আপনি দেখবেন যে এখন কিন্তু প্রচুর অটোমোবাইল আচ্ছা ইন্ডাস্ট্রি, যে স্পেয়ার পার্টস, এগুলি সেদিকেও কিন্তু আমরা থাইল্যান্ড করতেছে, ইন্ডিয়া করছে। Right. আমরা Light engineering যেটা বলতে পারি, আমরা সেটা করতে পারি। আমি মনে করি যে এখন এইসব জায়গায় চলে আসা উচিত, ইকোনমিকে যদি আমরা ধরে রাখতে চাই। তবে হ্যাঁ, এবং আমি কিন্তু এক্সপোর্ট নিয়ে আমি ওনার সাথে একটা কথা আবার আমার তো সময় খুবই কম, শেষ গার্মেন্টস করতে নিয়ে হবে। কথা বলছি না, আই এম হ্যাঁ। টকিং অ্যাবাউট দ্য Overall ওভারঅল export। এক্সপোর্টকে বুস্ট আপ করার জন্য আপনাকে কারেন্সি অলসো প্লে এ মেজর রোল, এবং সেটা আমাদেরকে জনাব কিন্তু চৌধুরী consider আমাদেরকে নিতে হবে। এবং আমরা government যে এখন- নিশ্চয়ই সরকার বিবেচনায় নেবে। আমরা আজকে সময় সর্বপ্রথম শেষ করতে হচ্ছে। জনাব হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।